নমস্কার, সঠিক বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অদিতি। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও গুছিয়ে বাছাই করা খবরগুলো নিয়ে এসেছি। আমরা বিস্তারিত খবরের দিকে তো যাবই, তবে তার আগে দেখে নেব এই সপ্তাহে হেডলাইন্সে কি রয়েছে। সুরক্ষাবিধি মেনেই বছরের শেষ উৎসবে বাতল বঙ্গবাসী। আলোর রোশনায় জমকালো কলকাতা। করোনার জেরে পেছালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। ফের নৃশংসতার সাক্ষী শহর, যুবতীকে গাড়িতে তুলে গণধর্ষণ। আসি বিস্তারিত খবরে। ক্রিসমাস ডে মানেই কিন্তু কেক, কুকিজ এবং পিকনিক। তাই আমরা আজকে আপনাদের দেখাবো সেই সব জায়গার কিছু ঝলক, অর্থাৎ বউবাজারের সাহেবপাড়া, এক টুকরো সাহেবপাড়া অর্থাৎ বউ ব্যারাক, যেখানে না গেলে কিন্তু মিস করবেন আপনারা বড়দিনের সমাহারকে। তবে এবার কোভিড এর জন্য অনেকটাই কিন্তু কম দেখা গেল সেখানের ভিড়। এছাড়াও বড়দিন মানে কিন্তু পিকনিক, আর বাঙালি তো খাদ্য রসিক এবং ভ্রমণ পিপাসু বলা যেতে পারে, কারণ বাঙালি যখনই কোনো ছুটি ছাটা পায় তখনই বেরিয়ে পড়ে। তাই বাঙালিদের পিকনিক ডেস্টিনেশন মানে কিন্তু ইকো পার্ক বা নিকো পার্ক। সেসব ইকো পার্ক এবং নিকো পার্কের ঝলকও থাকবে আজকে আপনাদের জন্য। চলুন তাহলে আজকে দেখে নিই বউ ব্যারাক, ইকো পার্ক এবং নিকো পার্কের ছোট ছোট ঝলক। ক্রিসমাস মানে চার্চের ক্যারল, ফ্রুট কেক, পার্ক স্ট্রিটের আলোকসজ্জা, সান্তা ক্লজ, আর তারপরই মাথায় অবশ্যই আসে বউ ব্যারাকের কথা। বউবাজার থানার পেছনেই এক টুকরো সাহেবপাড়া। বড়দিন আসতেই আলো ঝলমলে বউ ব্যারাকে কেক আর ওয়াইন খেতে ছুটে যায় গোটা শহরবাসী। তবে চিরাচরিত বউ ব্যারাকের ছবিটা এবার অধরাই রয়ে গেল। নেপথ্যে করোনা ভাইরাস, হচ্ছে না বউ ফেস্ট। অ্যাংলো পাড়ায় এবার বাড়ির বারান্দাতেই হয় ক্রিসমাস সেলিব্রেশন। কোভিড বিধি মেনেই বড়দিন উদযাপনের সকাল থেকেই শহরে বাসের ভিড় জমিয়েছে নানান বিনোদন পার্কে। ছুটির দিনে শহর কলকাতায় ঘুরতে যাওয়ার সব থেকে বড় ঠিকানায় ইকো পার্ক। করোনার জেরে প্রতিবারের মতো এবারেও ততটা ভিড় না হলেও সকাল থেকে মানুষের ঢল নেমেছে ইকো পার্কে। শুধুমাত্র ইকো পার্কই নয়, নিউ টাউনের ইকো আরবান ভিলেজ, ওয়াক্স মিউজিয়াম, ঝুলন্ত রেস্টুরেন্ট, নজরুল তীর্থ, রবীন্দ্র তীর্থেও মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। ফেস্টিভ মুডের শহর কলকাতা। ইকো পার্কের মতোই নিকো পার্কেরও একই ছবি। সপরিবারে পিকনিক করতে মানুষের ঢল নামে নিকো পার্কে। তবে প্রত্যেকবারের মতো এবারে তুলনামূলকভাবে ভিড় অনেকটাই কম। স্বাস্থ্য সচেতনতার জন্যই মানুষ এবারে বড়দিনে বাড়িতে বসেই কেক, কুকিজ খেয়ে উপভোগ করছে ক্রিসমাস ডে। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার সমস্ত বিধি নিষেধ মেনেই পৌষ পার্বণ এবং ক্রিসমাস উৎসব পালিত হলো বিধাননগরে, আর তার সূচনা করলেন বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী সুজিত বোস। বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটের মতোই সেজে উঠেছে ভিআইপি রোড সংলগ্ন শ্রীভূমি চত্বর। প্রতি বছরের মতো এবছরও শুরু হলো পৌষ পার্বণ ও ক্রিসমাস উৎসব। মেলা চলবে 1 জানুয়ারি পর্যন্ত। উৎসবের উদ্বোধন করেন বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বোস। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের পুর প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী, বিধাননগর পুলিশ কমিশনারেট আইপিএস মুকেশ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি সহ অন্যান্যরা। মন্ত্রী জানান, বড়দিনে বা 1 জানুয়ারিতে সবাই পার্ক স্ট্রিটে যেতে পারবেন না, তাদের কথা ভেবেই এই আয়োজন। পিঠে পুলি থেকে ক্রিসমাসের কেক সবই পাওয়া যাবে এই উৎসবে। এছাড়া রোজ সন্ধ্যায় থাকছে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। সমস্ত কোভিড স্বাস্থ্যবিধি মেনেই এই উৎসবের আয়োজন বলেই জানিয়েছেন মন্ত্রী সুজিত বোস। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। করোনার জেরে এবার পিছিয়ে গেল 2021-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সাংবাদিক বৈঠক করেই একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জুন মাসে হবে 2021-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী বছরের জুন জুলাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে চেয়ে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠায় মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পর্ষদ ও সংসদের প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য। মূলত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। জুনের প্রথমেই হবে মাধ্যমিক পরীক্ষা, তারপরই হবে উচ্চ মাধ্যমিক। সাংবাদিক বৈঠকে একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 30 থেকে 35% সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
সম্প্রতি দুটি দিল্লি বোর্ডের তরফে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সেই পথেই হাঁটল পর্ষদ ও সংসদ। শুধু পরীক্ষার পিছনোর ঘোষণাই নয়, সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী আরও জানান, করোনা আবহে আপাতত স্কুল খুলছে না। করোনার জেরে মার্চ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। আর এই পরিস্থিতিতে এই ঘোষণা পড়ুয়াদের খানিকটা স্বস্তি দেবে তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। গত এক সপ্তাহ ধরে সল্টলেক সেন্ট্রাল পার্কের মেলার মাঠে বেতন বৈষম্য নিয়ে কিন্তু সেখানে টিচার্সরা অ্যাজিটেশন করছেন এবং সেখানে তাদের সাথ দিতে সেখানে সামিল হন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে হাই স্কুল ও মাদ্রাসার পাস গ্রাজুয়েট ক্যাটাগরি টিচার্সদের বেতন বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ। গত 7 দিন ধরে সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা মাঠের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন অবস্থানকারীরা। তাদের দাবি, কলকাতা হাইকোর্টের 22শে জুলাই 2019-এর রায়কে মান্যতা দিয়ে 1 জানুয়ারি 2006 থেকে গ্রেড পে 4600 টাকা ধরে পে ফিক্সেশন করতে হবে। সেই সঙ্গে রাজ্যের সরকারি বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সঙ্গে সমাহারে CAS এর সুবিধা দিতে হবে। এই আন্দোলনে সামিল হন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, সর্বস্তরের রাজ্য সরকার ব্যর্থ। সবাই সবকিছু পাচ্ছেন, ক্লাব অনুদান পাচ্ছে, দুর্গাপুজোর যারা আয়োজন করছেন তারা 50,000 টাকা করে পাচ্ছেন, ইমাম মুয়াজ্জিম ভাতা চলছে, এখন আবার তার সঙ্গে পুরোহিত ভাতার একটা বড় তালিকা তৈরি হয়েছে। কিন্তু যে দাবিটা ন্যায্য দাবি, এটা তো অন্যায্য দাবি নয়। সারা দেশের শিক্ষকদের সঙ্গে যাতে কোনো বৈষম্য না হয় এর জন্য বারবার কেন্দ্র থেকে চেষ্টা করা হয়েছে। শুধু যে আমাদের সরকারই করেছে তা নয়, অতীতে যে সরকার ছিল অন্তত এই অবস্থানে তারাও এক জায়গায় ছিল, কিন্তু তখন থেকে আজ পর্যন্ত এ রাজ্যে এই বৈষম্য থেকে গেছে। যাদের পার্থক্যটা হওয়া উচিত মাত্র 2700 টাকার, সারা দেশে যে পার্থক্যটা আছে গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে 2700 টাকা, সেইটা এখানে 9200 টাকায় চলে গেছে। তো এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তো বলে রাস্তায় সবসময় চিৎকার করছেন আলু পটলের দাম বাড়লো কেন। সমাজের সর্বস্তরে এই সরকারটা ব্যর্থ। হাইকোর্ট যে নির্দেশ আছে সেটাকে পর্যন্ত এরা কমপ্লাই করছে না। যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন আন্দোলনকারীরা। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। রাজনীতির জাতাকলে এবার খান খান বৈবাহিক সম্পর্ক। সোমবারই তৃণমূলে যোগ দেন সৌমিত্র পত্নী সুজাতা মণ্ডল খাঁ। এরপরেই মঙ্গলবার ডিভোর্সের নোটিশ পাঠান সৌমিত্র। কি বললেন সেখান থেকে সৌমিত্র খাঁ বা সুজাতা মণ্ডল খাঁ, এখন শুনে নেব। গত সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। তৃণমূল ভবনে সুজাতার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের বর্ষিয়ান নেতা তথা লোকসভার সাংসদ সৌগত রায়। উপস্থিত ছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। নিজের পুরনো দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তিনি। সুজাতা মণ্ডল খাঁ এ বিষয়ে বলেন, ভারতীয় জনতা পার্টি যোগ্য লোকের সম্মান দেয় না, উড়ে এসে জুড়ে বসা লোকেদের গুরুত্ব দেওয়া হচ্ছে। যারাই আসছে তাদের মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রীর টোপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। एक्चुअली बीजेपी छोड़ने का एक ही वजह है, बीजेपी पार्टी में जो असली कैपेबिलिटी जिन नेता लोगों को होता है, मतलब जो लोग हम लोगों को जैसे खून पसीना सींच के आज 2 से 18 बनाया। बीजेपी का जब कुछ नहीं था, आज बीजेपी सोच रहा है कि सत्ता में आएगा पश्चिम बंगाल में। सत्ता में वो सपना सपना ही रह जाएगा, क्योंकि जो पार्टी खून पसीना देने वाला को जगह नहीं देता है, दूसरा पार्टी से लोग ऐसे मतलब जो लोग ग्रीडी है उन लोगों को उन बुला के फुसला के ले आके जगह देता है। जो नेत्री मतलब जो लेडीज लोगों को कुछ है ही नहीं अंदर पॉलिटिक्स करने का, उन लोगों का जगह में ऊपर में देता है। उन पार्टी में हम खून पसीना देने वाला लोग कैसे रह सकते हैं। मैं आज से पार्टी मुझे जो दायित्व देगा, आज से मैं मेरा जो फेवरेट लीडर है वेस्ट बंगाल का नहीं, वो इंडिया का सबसे ज्यादा
लेडीज लीडर में नाम जिसका 1 नंबर में आता है वो है मेरी नेत्री ममता बंदोपाध्याय और मेरी दादा अभिषेक बंदोपाध्याय। उन लोग आज से जो दायित्व देगा तृणमूल कांग्रेस परिवार में मुझे शामिल करने के बाद। লোকসভা ভোটের সময় একটি মামলার কারণে বিষ্ণুপুরে ঢুকতে পারেননি সৌমিত্র খা। স্বামীর অনুপস্থিতিতে প্রচার করেছিলেন সুজাতা। ভোটে জিতেছিলেন সৌমিত্র, নেপথ্যে সুজাতা। এবার তিনিই যোগ দিলেন তৃণমূলে। এরপরই সৌমিত্র এক সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন তিনি সুজাতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে চান। তারপরই মঙ্গলবারই সুজাতাকে ডিভোর্স নোটিশ পাঠান সৌমিত্র। সৌমিত্র খাঁর পাঠানো ডিভোর্স নোটিশের পরেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সুজাতা মণ্ডল খাঁ। তিনি অভিযোগ করেছেন বিজেপি তাদের সংসার ভাঙছে। সৌমিত্র ডিভোর্স নোটিশ পাঠালেও তিনি কোনোভাবেই তাকে ডিভোর্স দেবেন না বলেই জানিয়েছেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল খাঁ। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। একদিকে করোনার জন্য স্বস্তি পাচ্ছেন না কেউই, অন্যদিকে রাজনীতির জন্য অস্বস্তিতে গোটা বঙ্গবাসী। তবে এর মধ্যে দিয়েও কিন্তু আত্মবিশ্বাসী মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আবারও দৃঢ় গলায় জানান 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। এবার করোনা নিয়ে খানিকটা স্বস্তির খবর জানালেন পুরো প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানান শহর কলকাতায় করোনা সংক্রমণ অনেকটাই কম। এছাড়া ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন উপসর্গ নিয়ে কলকাতা প্রশাসন যথেষ্টই সচেতন। আইসিএমআর এর গাইডলাইন মেনে সমস্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে মানুষ যথেষ্ট উৎসাহী। সাধারণ মানুষ সরকারের এইসব প্রকল্পগুলোকে ব্যবহার করছে। আত্মবিশ্বাসী ফিরহাদ হাকিম জানান মানুষ সিদ্ধান্ত নেবে 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে আর 24-এ মোদী সরকার বিদায় নেবে। কিন্তু মানুষ যেখানে সিদ্ধান্ত নেয় সেখানে মিডিয়া কিছু করতে পারে না। মানুষ 21-এ সিদ্ধান্ত নেবে এখানে মমতা ব্যানার্জি আবার থাকবে, আর 24-এ সিদ্ধান্ত নেবে মোদী সরকার বিদায় হবে। আপনি দেখে নিন। অমিত শাহ একটা জিরোয় ভুল করে ফেলেছেন, 10 লাস্টের একটা জিরো ছেড়ে দিলে অতটা পেতে পারে। কাঁথির মিটিং নিয়ে তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, থাকবে। সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে কিছু যায় আসে না। কাঁথির মানুষ দিদির সাথেই আছে। কাঁথির মানুষকে বোঝানোর জন্যে যে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। সাগর থেকে, দীঘার সাগর থেকে এক বালতি জল তুলে নিলেন আর ঢেলে দিলেন, তাতে কিছু যায় আসে না। এটাই কাঁথির মানুষের সামনে প্রস্তাব করে যে আমি জানি কাঁথির মানুষ তৃণমূল পক্ষের সঙ্গে আছেন। শুভেন্দু অধিকারী সমর্থন করতো, তার কারণ শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল। আজকে উনি নেই, আমাদের দুর্ভাগ্য। এখন কিসের জন্য নেই, কেন নেই জানি না। তবে রাজনীতিতে একটা কথা আছে, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি সিবিআইয়ের ভয় করব না, এজেন্সির ভয় করব না, ওই ডেমোক্রেসিতে মেরে দিচ্ছে বিজেপি তার ভয় করব না। মানুষের স্বার্থে লড়াই করব, যদি মৃত্যু আসে আসবে। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। কোথাও যাবেন না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন সল্টলেক বার্তার। এবং ফিরে আসছে ছোট্ট বিরতির পর। তবে বিরতির পরেই রয়েছে আপনাদের জন্য প্রবীণদের শীতকালে কি কি ভাবে তারা প্রিকশনস নেবেন, কি কি করবেন, সেই সব ছোট্ট টিপস। ঘাত প্রতিঘাত পেরিয়ে খবরের ঘনঘটা, নয় পেরিয়ে 10-এ পা। ভালোবাসায় পাক্ষিক সল্টলেক বার্তা পত্রিকা থেকে সাপ্তাহিক ডিজিটাল। বদলাবে শহর, বদলাবে খবর। আপনার এলাকার চোখে দেখা ভালো কাজ ক্যামেরাবন্দি করুন মুঠোফোনেই আর পাঠিয়ে দিন আমাদের। আপনার খবর পছন্দ হলে স্থান পাবে আমাদের সংবাদে। মাসের সেরা মন ভালো করা খবরকে পুরস্কৃত করব আমরা। খবর পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। শীতকাল মানে সোয়েটার কিংবা কাশ্মীরি শল। তবে এবার আর সুদূর কাশ্মীরে পাড়ি দিতে হবে না। সল্টলেকে রয়েছে কাশ্মীরের এশিয়া ইন্টারন্যাশনাল সল হাউস, অর্থাৎ
ক্রিশ। সল্টলেক বিএফ 174 গেলে মিলবে বিভিন্ন ধরনের কাশ্মীরি শল এবং সোয়েটার। এছাড়াও রয়েছে কাশ্মীরি ড্রাই ফ্রুটসের সম্ভার। তাহলে আর দেরি কেন, চটপট আপনার ওয়ার্ড্রোব কালেকশনে বাড়িয়ে ফেলুন কাশ্মীরি শল এবং সোয়েটারের সংখ্যা। ঘাত প্রতিঘাত পেরিয়ে খবরের ঘনঘটা, নয় পেরিয়ে 10-এ পা। ভালোবাসায় পাক্ষিক সল্টলেক বার্তা, পত্রিকা থেকে সাপ্তাহিক ডিজিটাল, বদলাবে শহর, বদলাবে খবর। ফিরে এলাম বিরতির পর। আবারও নৃশংসতার সাক্ষী থাকলো শহর কলকাতা। যুবতীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, এরপরেই সেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে বাগুইহাটি থানার পুলিশ। গত 22 তারিখে গভীর রাতে বাগুইহাটির বাসিন্দা এক যুবতীকে তার পূর্ব পরিচিত দুই বন্ধু ফোন করে বলে তাদের এক বন্ধু দুর্ঘটনার কবলে পড়েছে, তাই কিছু টাকার প্রয়োজন। সমস্ত কথা শোনার পরই ওই যুবতী টাকা নিয়ে যাওয়ার জন্য তাদেরকে নিজের বাড়ির সামনে আসতে বলেন। এরপরই ওই দুই যুবক একটি গাড়ি নিয়ে তার বাড়ির সামনে আসে আর ওই যুবতীকে হাসপাতালে যাবার কথা বলে। যুবতী যাওয়ার জন্য রাজি হয়। এরপরই তারা গাড়ি হাসপাতালের দিকে না নিয়ে অন্যদিকে নিয়ে যায় এবং ওই যুবতীর শ্লীলতাহানিও করে। ওই দুই যুবককে যুবতী বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। এরপরই ওই যুবতীকে তারা ধর্ষণ করে এবং তাকে ফেলে দিয়ে চলে যায়। এরপর বাগুইহাটি থানার অভিযোগ দায়ের করেন ওই যুবতী। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করে বাগুইহাটি থানার পুলিশ। তদন্তে নেমে বুধবার রাতে বিশু ছাইবাল ও সুরজিৎ দে নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। হোটেলের ঘর থেকে এবার উদ্ধার এক যুবতীর রক্তাক্ত দেহ। ঘটনা তদন্তে নিউ টাউন থানার পুলিশ। নিউ টাউনের ডিডি ব্লকের একটি হোটেলে এক মহিলাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। খুন করে উলঙ্গ অবস্থায় চাদর দিয়ে ঢেকে চম্পটতায় অভিযুক্ত ওই যুবক। এরপরে মাদক জাতীয় দ্রব্যের বোতল ভেঙে তা দিয়ে খুন করা হয়েছে বলে অনুমান করে পুলিশ। প্রতার শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষতচিহ্ন মিলেছে। প্রতার নাম চুমকি ঘোষ। ঘটনা তদন্তে নিউ টাউন টেকনোসিটি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর 1টা নাগাদ অমিত ঘোষ ও চুমকি ঘোষ ওই হোটেলে আসে এবং ডকুমেন্ট দিয়ে রুম বুক করে। দুপুর 2টো নাগাদ এরপর খাবার অর্ডার করে অমিত জানায় তারা সন্ধ্যে 7টা নাগাদই হোটেল ছেড়ে দেবে। কিন্তু রাত 8টা বেজে গেলেও কেউ না বেরোনোয় হোটেলের কর্মী দরজা নক করে। বারবার বেল বাজালেও কেউ সাড়া দেয় না। এরপরই কিছুক্ষণ ডাকাডাকির পর ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে হোটেল কর্মীরা দেখেন খাটের উপর পড়ে আছে মহিলার রক্তাক্ত দেহ। গায়ে চাদর ঢাকা আর মাথার কাছে রক্তে ভেসে যাচ্ছে। এদিকে বেপাত্তা অমিত ঘোষ। এরপরই হোটেলের তরফ থেকে টেকনোসিটি থানায় খবর দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অমিতই খুন করে পালিয়েছে। ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা, তোকে আমি মারতে চাইনি, কিন্তু মারতে বাধ্য হলাম। এই লেখা থেকেই রহস্যের জাল ঘনীভূত হয়েছে। কি কারণে এই প্রতিশোধ তা জানার চেষ্টা করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। ভুয়ো ডাক্তারের পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেপ্তার এক নাইজেরিয়ান। তবে এর পেছনে কোনো আন্তর্দেশীয় চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণার ঘটনায় এবার গ্রেফতার এক নাইজেরিয়ান। এডেন নাগেস্টাইন অনিদে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সোশ্যাল সাইটে ভুয়ো প্রোফাইল খুলে নিউ টাউনে এক তরুণীর সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যক্তি। তরুণীকে ডাক্তার বলে পরিচয়ও দেন তিনি। এরপর ওই তরুণীকে বিয়ের প্রস্তাবও দেন। এরপরই ওই নাইজেরিয়ান ব্যক্তি তরুণীকে জানান সে তার জন্য জুয়েলারি পাঠাচ্ছে। এরপরই দিল্লি বিমানবন্দর থেকে শুল্ক দপ্তরের অফিসার পরিচয় দিয়ে ওই ব্যক্তি ফোন করে ফের জানায় আপনার একটি পার্সেল এসেছে, কিন্তু এটা নেওয়ার জন্য আপনাকে কিছু টাকা দিতে হবে। সব মিলিয়ে 4 বারে ওই তরুণীর থেকে 80,800 টাকা হাতিয়ে নেয় বলেই অভিযোগ রয়েছে। এরপরই ওই ব্যক্তির নামে বিধাননগর সাইবার ক্রাইম থানায় 1 আগস্ট লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে শনিবার হরিয়ানার ফরিদাবাদ থেকে ওই নাইজেরিয়ানকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এর পেছনে কোনো আন্তর্দেশীয় র্যাকেট চক্র আছে কিনা তা খতিয়ে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। সপ্তাহের শুরুতে ঘটেছে দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা। এখন নজর রাখবো সেই দুটি অগ্নিকাণ্ডের ঘটনার দিকে। 22শে ডিসেম্বর ঘড়ির কাঁটায় সন্ধে 6টা ইএম বাইপাস লাগোয়া নেতাজি নগর কলোনিতে আচমকায় আগুন লেগে যায়। চোখের নিমেষে ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে ঝুপড়িগুলো। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 15টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় এরপরেই শুরু হয় আগুন নেভানোর কাজ। এলাকা পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বোস, কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম, সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এরপরেই ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে জখম হন এক দমকল কর্মীও, তবে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এরপরে বৃহস্পতিবার মধ্যরাতে বরানগরের ভরতপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভস্মীভূত হয়ে যায় পুরনো জিনিসপত্র সহ প্লাস্টিকের গোডাউন। এই ঘটনায় আশেপাশের বস্তি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের 5টি ইঞ্জিন। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দাহ্য পদার্থ থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। শীতকাল কি করবেন বুঝে পাচ্ছেন না, অর্থাৎ যারা কিন্তু 40-এর ঊর্ধ্বে তারা কিন্তু অনেক সময়তেই ভাবেন যে এখনো অনেকটা সময় রয়েছে, আমরা যেভাবে চলছি সেভাবে চলবো। কিন্তু এরপরেই আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকে তখন কিন্তু অনেক কিছুর সম্মুখীন হতে হয়, যেমন হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা বা আরো অনেক কিছু, স্কিন ডিজিজ, এসব নিয়ে কিন্তু তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তবে আর একেবারেই চিন্তা নেই, কারণ ডক্টর রয়েছেন আমাদের সাথে। চলুন এবার দেখে নেব ডক্টরের কিছু ছোট্ট ছোট্ট টিপস। দুটো পার্ট। প্রথমটা হচ্ছে কোভিড অ্যাজ সাচ 3টে পার্ট করি আমরা। একটা হচ্ছে কোভিড প্রিভেনশন, একটা কোভিড হয়েছে এখন, একটা কোভিডের পরে, যে দুটো আপনি জিজ্ঞেস করলেন। কোভিডের প্রিভেনশন খুব সিম্পল। আমি সমস্ত প্রবীণ নাগরিকদের বলছি যে যত সম্ভব বাড়িতে থাকুন। স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক এগুলো ইউজ করুন যখন বেরোবেন। এখন বাড়িতে থাকলেই যে আমার কোভিড হবে না এমন নয়। অনেক প্রবীণ নাগরিককে পেলাম যারা নাকি বলে আমি তো বেরোইনি, তো আমার কোভিড পজিটিভ। কেন না, এদের ইনফেকশনটা নিয়ে আসছে আউটসাইডাররা, কাজের লোক, কুরিয়ার বয়, বাড়ির কর্মরত বা কর্মরতা ছেলে, ছেলের বউ, এরা তারা নিয়ে আসছে এবং তাদের অসাবধানতায় চলে আসছে প্রবীণ নাগরিকের কাছে। আরেকটা সোর্স হচ্ছে বাচ্চারা, শিশুরা। শুনতে খারাপ লাগলেও শিশুরা যে স্কুল যদি এখন বন্ধ বা কোনো প্লে গ্রুপে যাচ্ছে, শিশুদের মধ্যে ক্যারিং লোডটা বেশি, কারণ তাদের তো ফ্যারিংস যেটা ছোট হয়, তো ফলে একটা হিউজ ভলিউম অফ ভাইরাস তাদের। অনেক ক্ষেত্রে দেখছি শিশুরা খেলে এসে বা স্কুল থেকে এসে বা টিউশন থেকে এসে দৌড়ে দাদু বা ঠাকুমার কোলে ঝাঁপিয়ে পড়লো। এই যে বাইরে থেকে লোকে যে ইনফেকশন নিয়ে আসে, এর থেকে সাবধান থাকতে হবে। যতটা সম্ভব ঘরে থাকি আমরা যারা প্রবীণরা, আমি তাদের বলছি, এবং বাইরে গেলে মাস্ক, গ্লাভস, সম্ভব হলে প্রপার পিপি না হলে অন্তত একটা এপ্রনের মতো ড্রেস শীতকালে পরা সুবিধে, আর মাথায় একটা ক্যাপ ইউজ করা। ফিরে আসার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু নিজে হাতে ওয়াশ করা বা ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়া। আর সেটা হচ্ছে শু ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মোড অফ ট্রান্সমিশন অফ কোভিড। জুতোটাকে স্টেরিলাইজ করতে হবে, এসে ওয়াশ করতে হবে ঘরে বাইরে। জুতো থেকে কিন্তু ইটালিতে একটা আর্টিকেল হয়তো আপনারা পড়েছেন, বেরিয়েছিল যে ডক্টরস ওয়ে গেটিং ইনফেক্টেড। তারপর দেখা গেল ওরা এই সার্জিক্যাল শুটা পরে পরে নিজের কোয়ার্টারে যাচ্ছে, সেখান থেকে স্প্রেড হচ্ছে। জুতো থেকে সাবধান। তো সেফটি মেজার সিনিয়র সিটিজেনদের প্রথম অবলম্বন করতে হবে, শুধু তার না, তার ফ্যামিলিরও। এবার হচ্ছে কোভিড হলে একজন সিনিয়র সিটিজেন হ্যাজ টু বি হসপিটালাইজড। এটা আমার একদম ইউনিভার্সাল। এখানে হোম কোয়ারেন্টাইন উচিত নয় করা, কারণ সিনিয়র সিটিজেনদের রিস্ক ফ্যাক্টর অনেক বেশি, কমপ্লিকেশন বেশি, এবং হসপিটালাইজ করে যে ওষুধ, যে হসপিটালে যা প্রোটোকল, গভর্নমেন্ট প্রোটোকলে একরকম, প্রাইভেট আইডিয়ালি হসপিটালাইজ করা উচিত। যদি হসপিটালাইজ না করতে পারি, বাড়িতে রাখি, তাহলে দে শুড বি আন্ডার হোম মনিটরিং স্ট্রিক্টলি।
তার মানে দিনে 4 বার কি 6 বার স্যাচুরেশন নেওয়া, টেম্পারেচার নেওয়া, স্লাইটেস্ট প্রবলেম হলে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করা। কিন্তু তাও আমি বলবো প্রবীণ নাগরিক, স্পেশালি 60-65, যদি ডায়াবেটিস এসব থাকে, কোমরবিডিটি, হসপিটালাইজেশন ইজ আ মাস্ট। তাহলে কোভিড একটা প্রিভেনশন বললাম, একটা কোভিড ট্রিটমেন্টটা বললাম। ট্রিটমেন্টের কথা আমি অন এয়ার বলবো না, কারণ এটা এক একটা জায়গায় এক একটা ওষুধ ইউজ হয়, এটা মিছিমিছি বিভ্রান্তি হবে। এবার কোভিড হয়ে গেছে, কোভিড হওয়ার পরও তাকে কিন্তু প্রিকশনগুলো মানতে হবে। এই যে বললেন রিইনফেকশন নিয়ে ডাটা এখনও সে অর্থে বেরোয়নি, তবে যেটা বলা হচ্ছে যেগুলো রিইনফেকশন মনে হচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি স্মোল্ডারিং কোভিড, মানে অনেক দিন ধরে চলছে, সেটাও এক ধরনের কমপ্লিকেশন। আবার রিইনফেকশন হওয়ার চান্সও আছে, কারণ কোভিডটা হচ্ছে, করোনা ভাইরাস হচ্ছে একটা ভাইরাস মানে হচ্ছে সে তার প্রকৃতি চেঞ্জ করে, সুতরাং সে হয়তো প্রকৃতি চেঞ্জ করলো। আমি যখন ইংল্যান্ডে ছিলাম প্রথম অবস্থায় আমার অজান্তে কোভিড হয়েছিল ওয়ার্ড থেকে, তার মানে আমি একটা ওয়েস্টার্ন স্ট্রেন অফ ভাইরাসে ইনফেক্টেড। তার মানে আমি এখানে যে কাজ করছি এখন আমি প্রোন টু এই স্ট্রেন অফ ভাইরাস, আমার আবার হতেই পারে। ফলে যার যে প্রবীণ নাগরিকের একবার কোভিড হয়েছে, তার থেকে রিকভার করেছেন, বা তার কোনো ফ্যামিলি মেম্বারের কোভিড হয়েছিল, তার হয়নি কোভিড, তাহলেও তাকে কিন্তু প্রিকশনগুলো মানতে হবে। খবর এখন এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও গুছিয়ে বাছাই করা খবরগুলো নিয়ে আসবো শুধুমাত্র আপনাদের জন্য। তবে আপনাদের অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে নিতে হবে সল্টলেক বার্তা। এছাড়াও সব সময়ের আপডেট পাওয়ার জন্য আপনাদের পেজে যেতে হবে, অর্থাৎ আমাদের সল্টলেক বার্তার যে পেজটি রয়েছে তাতে গিয়ে লাইক করতে হবে। তাহলেই কিন্তু আপনারা সকাল থেকে রাত পর্যন্ত, অর্থাৎ আবহাওয়ার আপডেট থেকে শেষ পলিটিক্যাল খবর বা এন্টারটেইনমেন্ট, সব খবরই পেয়ে যাবেন হাতের মুঠোয়। তাই অবশ্যই লাইক করে রাখুন আমাদের সল্টলেক বার্তার ফেসবুক পেজ। আর যে কথাটা আপনাদের প্রত্যেক সপ্তাহে বলি, আপনার এলাকার চোখে দেখা যে কোনো মন ভালো করা খবর অবশ্যই পাঠান আমাদের সল্টলেক বার্তার হোয়াটসঅ্যাপ নম্বরে, আর আমরা সেরা খবরটি বেছে নিয়ে অবশ্যই তাকে পুরস্কৃত করব। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই দেখতে থাকুন সল্টলেক বার্তা। নমস্কার।